নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকের পর্বে একটা নিরামিষ লাঞ্চ থালির আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাথে রেসিপিগুলো তো অবশ্যই থাকছে, মানে যা যা রান্না করব সেই সমস্ত রেসিপিস আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো নিরামিষ দিনে আসলে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই আমাদের অনেকটা সময় কেটে যায়। আমি জানি আমার মতো আপনাদেরও অবস্থা তাই হয়। তো এই কারণেই মাঝে মধ্যে আমি কিছু নিরামিষ লাঞ্চ থালির আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনাদেরও সুবিধা হয়। তো আজকেও সেরকমই একটা আইডিয়া শেয়ার করব রেসিপি সহ। আর বর্তমানে যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ওয়েট লস ডায়েট প্ল্যানে রয়েছি, তাই রান্নাগুলো সেভাবেই হবে, একদম কম তেল মশলা দেওয়া। যারা ওয়েট লস ডায়েটে রয়েছেন তারা তো অনায়াসে এটা খেতে পারেন, মানে এই খাবারগুলো খেতে পারেন, এবং যারা ওয়েট লস ডায়েটে নেই তারাও খেতে পারেন, কারণ হেলদি খেলে তো খুব একটা সমস্যার কিছু নয়। আর হেলদি খাবার যদি টেস্টি হয় তাহলে তো সোনায় সোহাগা। আমার মতে ওয়েট লস ডায়েট প্ল্যান যদি এরকম টেস্টি খাবারে সমৃদ্ধ হয় তাহলে সেটা সাস্টেনেবল হয়, মানে অনেক দিন পর্যন্ত আমরা সেটাকে কন্টিনিউ করতে পারি। তবে শুধুমাত্রই সেদ্ধ খাবার খেলে কিন্তু সেটা খুব বেশি দিন কন্টিনিউ করা যায় না। তাই চেষ্টা করি আমি আমার ওয়েট লস ডায়েট প্ল্যানটাকে সেইভাবেই সেট করতে, যাতে সেটা বোরিং না লাগে। তাই নিত্য নতুন রেসিপি যেগুলো ওয়েট লস ডায়েট প্ল্যানে থাকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আপনাদের হেল্পফুল। অনেকের ক্ষেত্রেই হয় কি যে ওই সেদ্ধ খাবার দাবার খেতে খেতে বোর হয়ে যান এবং সেটা কন্টিনিউ করতে পারেন না। তবে আমার ক্ষেত্রে একেবারেই সেটা হয় না। অলরেডি 12 কেজি ওয়েট লুজ করেছি, সেটা সম্পূর্ণ ওই বাড়ির খাবার দাবার খেয়েই। আর সেখানে অনেক হাবিজাবি ওই বাইরে থেকে অনেক কিছু কিনে এনে সেসব নয়, একেবারে প্রত্যেকদিন আমরা বাড়িতে যে খাবার দাবার খাই সেই সমস্ত খাবার দাবার খেয়েই আমি এই ওয়েট লস জার্নিতে টিকে রয়েছি। চেষ্টা করি আপনাদের সঙ্গেও এরকম নিত্য নতুন টেস্টি খাবারে সমৃদ্ধ ওয়েট লস প্ল্যান শেয়ার করতে, যাতে আপনারাও এটা কন্টিনিউ করতে পারেন। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। তো যেহেতু আমি লাঞ্চ থালি প্রিপারেশনটা শেয়ার করছি, তাই একসাথে সমস্ত রান্নাবান্নাই শেয়ার করব। এদিকে ভাত বসানো রয়েছে মাঝের বার্নারে, আর ডান দিকেরটাতে কাঁচা মুগের ডাল শুধু নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি, জাস্ট একটা হুইসেল দিয়ে সেদ্ধ করব। আর লেফট সাইডে এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে এতে বানাবো ঝিঙে আলু পোস্ত। নিরামিষ দিনে আমার বাড়িতে অন্তত একটা পোস্তর আইটেম মাস্ট। তো এখন যেহেতু ঝিঙে সিজন, তাই ঝিঙে আলু পোস্ত সকলেরই ভীষণ প্রিয়, তো ওটাই রান্না হচ্ছে। ঝিঙে আলু পোস্তের রেসিপি আমি এর আগেও শেয়ার করেছি। কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি। যেহেতু বাড়ির সকলেই মোটামুটি আমরা এখন ওয়েট লস ডায়েটে রয়েছি, তাই রান্নাবান্না সমস্ত কিছুই একদম মিনিমাম তেল দিয়ে হবে। তো সর্ষের তেল অল্প একটু দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। তারপর এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু এবং ঝিঙেটা দিয়ে দেব। আলু এবং ঝিঙেটা একটু ভেজে নিয়ে তারপর পোস্ত বাটা দেব। তো ঝিঙে এবং আলুটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এগুলো একটু ভাজা হতে দেব। আর এরপর এদিকে আমি মিক্সিতে পোস্তটা বেটে নেব। বেশ খানিকটা পোস্ত দেব এর মধ্যে, মানে পোস্ত দিয়েই একটু মাখা টাইপের হবে ব্যাপারটা। তো এখানে মোটামুটি ওই 50 গ্রামের একটু বেশি পরিমাণেই পোস্ত দিয়েছি। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে বেটে নেব। প্রথমে পোস্তটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, তাহলে এটা ভালোভাবে বাটা যাবে। আর এদিকে দেখুন এতক্ষণে ঝিঙে এবং আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আলু জাস্ট আমি একটাই মাঝারি সাইজের ব্যবহার করেছি, বাকিটা ঝিঙে রয়েছে। তাও আলু যেটা রয়েছে সেটা মেয়েকে দিয়ে দেবো বেছে বেছে। ওয়েট লস ডায়েটে থাকলে চেষ্টা করবেন আলুটা একটু কম খাওয়ার। আলুটা একটু কম খাওয়ার। আমি একেবারে বাদ দিতে বলছি না, তবে পরিমাণে একটু কম করে খাবেন আলুটা। তো ঝিঙে আর আলুটা ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না হতে দিয়েছি কড়াইটাকে ঢাকা দিয়ে। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এই সময় এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম সেটা অর্ধেকটা পরিমাণে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি যাতে এই পোস্তটা একটু ভাজা হয়ে যায়। আর বাকি যে পোস্ত বাটাটা আছে সেটা আমি শেষের দিকে মেশাবো, তাতে হালকা একটা কাঁচা পোস্তর গন্ধ থাকবে, যেটা আমাদের বাড়ির সকলের ভীষণ পছন্দের। তো প্রথম অর্ধেক পোস্তটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিয়েছি। আর চেক করে নিচ্ছি এই সময় দেখুন আলু ঝিঙে সমস্ত কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি পোস্ত বাটাটার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এরপর আর জাস্ট 2 মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, যাতে এটা একটু তাড়াতাড়ি মাখা হয়ে যায়। এমনিতেই পোস্ত বাটা কিছুক্ষণ রান্না করলেই ঘন হতে শুরু করে, তো হাই ফ্লেমে রেখে দেবো যাতে এটা একটু মাখা হয়ে যায়।
তো ওদিকে ঝিঙে আলু পোস্তটা বাকিটুকু হতে থাক, ততক্ষণে এদিকে আমি একটু করলা আর আলু সেদ্ধ করেছি, এটা মেখে নেব। সেদ্ধ করিনি, অ্যাকচুয়ালি এটা স্টিম করে নিয়েছি আমি। এখানে 3টে করলা রয়েছে আর ছোট্ট এক টুকরো আলু রয়েছে। স্বাদ অনুযায়ী নুন আর 2-1 ফোঁটা সরষের তেল দিয়ে এটাকে মেখে নেব। এর মধ্যে আলু না দিলেও চলতো, তাও শুধু উচ্ছে বা করলা মাখা হলে সেটা একটু ছাড়া ছাড়া থাকে, তাই সামান্য এক টুকরো আলু দিয়েছি যাতে এটা একটা বাইন্ডিং ভাব আসে এর মধ্যে। আর এদিকে দেখুন এতক্ষণে আমাদের ঝিঙে আলু পোস্ত একেবারে সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো এটা একেবারে রেডি হয়ে গেছে। চাইলে সামান্য একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে এটা নামাতে পারেন, তবে আমি আর ওপর থেকে কাঁচা সরষের তেলটা দিলাম না। আচ্ছা, এবার ডালের পালা। ডালে একটু ফোড়ন দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর প্রেসার কুকারে জাস্ট একটা হুইসেল দিয়ে আমি সোনামুগ ডাল সেদ্ধ করেছি, তাতেই কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে একটু গোটা গোটা রয়েছে, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা একটু ঘাটা ঘাটা হয়ে যাবে। তো ডালটাকে আবার আমি গ্যাসে বসিয়েছি। ফোড়নটা দেওয়ার সময় ডালটা যদি ফুটন্ত অবস্থায় থাকে তাহলে ফোড়নের গন্ধটা কিন্তু ডালের মধ্যে ছড়িয়ে যায় খুব ভালোভাবে। তো ডালটাকে আমি পাশের বার্নারে শিফট করে দিয়েছি, আর এই বার্নারে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। এতে করেই আমি ডালে ফোড়নটা দেব। ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে 1 চামচ মতো ঘি ব্যবহার করছি। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন দিলাম। আপনারা মুগ ডালে যে ফোড়ন দেন সেই ফোড়নই এখানে ব্যবহার করতে পারেন। আর 5 ফোড়নের সাথেই এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম। 5 ফোড়ন ভাজার সুন্দর গন্ধ আসা পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেব। আর ফুটন্ত ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 2-3 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনাটা খুলে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আরও 2টো উপকরণ এর মধ্যে দেওয়া বাকি আছে এখনও। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রথমে। দেখুন ডালটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এখন, মানে যে গোটা গোটা ভাবটা ছিল সেটা অনেকটাই কিন্তু গলে গিয়ে ডালের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে গেছে। তো যেহেতু এটা মুগ ডাল, সামান্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, তাই একটুখানি জ্যাগরি পাউডার এর মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি। আর এর সাথেই 1/2 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো দিলাম। গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি। সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং আমাদের ডাল কিন্তু এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। এবার চলে যাব পরবর্তী রান্নায়। কড়াই গরম করে জাস্ট 1 টিস্পুন মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন মতো গোটা কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে দেবো ফোড়নের জন্য। কারি পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এর মধ্যে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে সর্ষেগুলো যখন লাফালাফি শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি ভাজা করব, যেটা আমাদের বাড়ির সকলের ভীষণ প্রিয়, তবে আমি থাইরয়েডের কারণে বাঁধাকপিটা একটু অ্যাভয়েড করি খাওয়াটা। আর বাঁধাকপি দেওয়ার পরপরই এখানে সমস্ত মশলাপাতি দিয়ে দেব। খুব বেশি মশলা লাগবে না, স্বাদ অনুযায়ী নুন দেব, অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দেব, সাথে কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। ব্যাস, এছাড়া আর কোনো মশলা কিন্তু এই রান্নায় প্রয়োজন নেই। কাঁচা লঙ্কা এখানে আমি 2টো দিলাম। আপনারা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তো আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। মানে বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। নুন দেওয়ার কারণে কপিটা থেকে প্রথমে একটু জল ছাড়বে, তারপর এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার চলে যাব পরবর্তী প্রিপারেশনের দিকে। পনির রোস্ট করব, তার জন্য একটা পাত্রে 1 টেবিল চামচ মতো টক দই, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে এগুলোকে কিছুক্ষণ রেখে দেব, মানে পনিরটাকে কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দেব। তারপর এগুলোকে রোস্ট করব। আমি এখানে 100 গ্রাম পনির নিয়ে সেটাকে এরকম পাতলা এবং লম্বা 3 টুকরো করে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা টুকরো এভাবে মশলার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। আর এদিকে দেখুন এতক্ষণে বাঁধাকপিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। বাঁধাকপির ঘন্টের মতো এটা কিন্তু একেবারে ওই মাখা মাখা টাইপের হবে না, এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। আর বাঁধাকপির একদম ক্রাঞ্চটা যাতে না চলে যায় সেটা খেয়াল রাখতে হবে, মানে বাঁধাকপিটা যাতে একেবারে নরম না হয়ে যায় ওই বাঁধাকপির ঘন্টের মতো। মানে যে কোনো চাইনিজ প্রিপারেশন বা স্যালাডে বাঁধাকপি যেরকম একটু ক্রাঞ্চি থাকে সেরকমই এটাকে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এই বাঁধাকপিটা ফ্রাই করতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে। তো বাঁধাকপি ফ্রাইও রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমি পনিরটা রোস্ট করে নেওয়ার জন্য।
আপনারা চাইলে ম্যারিনেটেড পনিরটাকে ওটিজি বা মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে গ্রিল অথবা রোস্ট করে নিতে পারেন। তবে আমি এখানে ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে পনিরটাকে রোস্ট করে নিচ্ছি। আর এই প্রিপারেশনটা চেষ্টা করবেন একটু গরম গরম সার্ভ করতে, তাই খাওয়ার ঠিক আগেই এটাকে এইভাবে একটু সেঁকে নেবেন। আমি আগে হাজব্যান্ডকে খেতে দেব, সেই কারণে শুধু ওর মতোই 3 টুকরো মতো এখানে আগে রোস্ট করে দিচ্ছি। আর আমার আর মেয়ের জন্য আমরা যখন খাবো সেই সময় বানিয়ে নেব। পনিরের একটা পিঠ মোটামুটি 2 থেকে 3 মিনিট করে সেঁকে নিলেই হবে। আর যেহেতু ম্যারিনেশনে আমরা দই ব্যবহার করেছিলাম, তাই প্রথমে দই থেকে একটু জল ছাড়বে, তারপর এটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো আমার আজকের সমস্ত রান্নাবান্নাই একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমি খাবারটা সার্ভ করে দেব। প্রথমে থালাতে দিয়ে দিচ্ছি একদম গরম গরম ধোয়া ওঠা ভাত। আর ওয়েট লস ডায়েটে থাকলে কিন্তু অবশ্যই ভাতের পরিমাণটা কম রাখতে হবে। তো প্রথমে আমি ভাতটা বেড়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি করলা আলু সেদ্ধ, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপি ভাজা, পনির রোস্টটাকেও প্লেটের মধ্যেই দিয়ে দিচ্ছি। সাথে থাকছে বেশ খানিকটা শসা কুচি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা মিলের সাথেই। আর ডাল এবং পোস্তটা বাটিতে করে সার্ভ করছি। তো এই হলো আজকের আমাদের ছিমছাম নিরামিষ লাঞ্চ মেনু। তো আপনারাই বলুন, এরকম লাঞ্চ থালি পেলে ওয়েট লস ডায়েট করাটা কি কষ্টকর মনে হবে? আমার তো একেবারেই মনে হয় না, বরং আমি এটাকে ভীষণ এনজয় করি। তো আজকের এই নিরামিষ লাঞ্চ থালি আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।